দেখো, প্রথমে আমাদের এই যে বৈদিক সভ্যতার টার্ম, এটা নিয়ে আমরা জেনেছি উইলিয়াম জোনস কি বলেছেন, ম্যাক্স মুলারের থিওরি, এগুলো আশা করি ক্লিয়ার। তারপর আমাদের হচ্ছে যে কিছু গডের নাম, যেমন ইন্দ্র, বরুণ, মিত্র, নরসত্য, এদের আমরা তুরস্কের যে বোজাক্ষাই লিপিতে পেয়েছি। তার মানে আমরা বুঝতে পারি তুরস্কের সাথে ভালো সম্পর্ক ছিল। তারপরে বলা হয় যে আমাদের যে যারা আর্যরা ভারতে এসেছিল তারা বেসিক্যালি দুটো শাখায় বিভক্ত হয়েছিল, পূর্ব শাখা আর পশ্চিমের শাখায়। এই পশ্চিমের শাখা যারা এশিয়া মাইনরে চলে গিয়েছিল, আর পূর্বের শাখা থেকে ইরানীয় আর ইন্দো আর্য গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। তো আর্যদের আদি বাসস্থান নিয়ে মত পার্থক্য আমরা প্রত্যেকে এটা জানি, এটা নিশ্চয়ই বলার মতো কিছু নয়। কে কি বলেছেন? সব থেকে সমর্থিত ব্রন্ডেনস্টাইনের রাশিয়ার সাইবেরিয়ার কিরগিজ স্টেপ অঞ্চল থেকে, তিব্বতের দয়ানন্দ সরস্বতী, ইউরোপ থেকে উইলিয়াম জোনস বলেছেন, ম্যাক্স মুলার সেন্ট্রাল এশিয়া, বাল গঙ্গাধর তিলক আর্কটিক এরিয়া। এগুলো আমরা আশা করি মনে আছে। এগুলো কোনো অসুবিধা নেই তো? যেটা অসুবিধা হবে বলবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? হুম। তারপর সিন্ধু সভ্যতাকে, আদি বৈদিক সভ্যতাকে দুটো ভাগে ভাগ করা হয়, ঋগ বৈদিক আর আদি, মানে ঋগ বৈদিক আর পরবর্তী বৈদিক। ঋগ বৈদিক যুগকে আমরা সপ্ত সিন্ধু অঞ্চলে রয়েছে। সপ্ত সিন্ধু মানে সাতটা যে নদী রয়েছে, সিন্ধু নদী আর তার ট্রিবিউটারি, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু আর সরস্বতী, যেটা বর্তমানে লুপ্ত। আর এখানে কিছু টার্ম থাকে, ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত যে নদী রয়েছে সেটা হচ্ছে সিন্ধু নদী, সবচেয়ে পবিত্র নদী সরস্বতী নদী। আর লোহার প্রচলন কিন্তু পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে হয়েছিল, অর্থাৎ লোহার যে ব্যবহার বা প্রচলন এটা কিন্তু অনেক পরেই হয়েছিল, ঠিক আছে? বৈদিক সভ্যতার শেষের দিকে হয়েছিল। বাকি জাতিভেদ প্রথার মানে প্রশ্ন থেকে মহিলাদের, এগুলো তো কোনো অসুবিধা নেই। পরবর্তী বৈদিক যুগের শেষের দিকেও বিভিন্ন মহাজন পদের উত্থান হয়েছিল, মগধের মতো শক্তিশালী সাম্রাজ্য। বৈদিক সভ্যতাকে আর্য সভ্যতা বলা হয় কেন? কারণ এখানকার অধিবাসীদের আর্য বলা হতো। তারপর রাজনৈতিক জীবনের মধ্যে আমরা দেখেছি যে কুল ভিত্তিক সমাজ ছিল, কুল বা পরিবার। এর যে হেড হতো তাকে কুলপতি বা কুলপা বলা হতো। কয়েকটা পরিবার নিয়ে গঠিত হতো গোষ্ঠী, গোষ্ঠী নিয়ে গঠিত হতো ক্ল্যান, মানে গোষ্ঠী নিয়ে গঠিত হতো উপজাতি বা ট্রাইব। শাসনের দিক থেকে গ্রাম 20 জন, গ্রামের যে হেড হতো তাকে গ্রামনি বলা হতো, 20-এর যে হেড হতো বিশপতি বলা হতো। জনের হেডকে বলা হতো জন, গোপ বা রাজন। আর এই রাজন কি করতো? বিভিন্ন সামরিক অভিযানে নেতৃত্ব, কোনো যুদ্ধ টুদ্ধ হলে সেখানে নেতৃত্বের জন্য এরা থাকতো। সভা সমিতির উল্লেখ আমরা ছিল, বিভিন্ন মানে আহ পলিসি বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ছিল। এছাড়া আরেকটা সমিতি ছিল বিধত, এটা এখানে প্রবাবলি এই যে বলা আছে বিধত, যেটার উল্লেখ ছিল সাধারণত যদি যুদ্ধ টুদ্ধ হতো তখন এই বিধত প্রতিষ্ঠানটা গড়ে তোলা হতো। অর্থবান যে ব্রাহ্মণ বা লোকেদের মঘবন বলা হতো, মানে যাদের কাছে অর্থ রয়েছে, মানে আজকের দিনে বড় লোক, ঠিক আছে? বড় লোক যেরকম সেটাকে আমরা মঘবন আমরা বলেছি, যারা অর্থবান লোক হতো। এবার এই মঘবন শুধুমাত্র অর্থবান লোক, মানে বিশেষ করে যারা বাণিজ্য করতো আর যারা হচ্ছে আমাদের কি বলে আহ মানে পুরোহিত ছিল, এরা সাধারণত বড় লোক হতো। আর সভা গঠিত হতো এই বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ বা অর্থবান লোকেদের নিয়ে, আর সমিতি গঠিত হতো মানে আমাদের মানে জনগণকে নিয়ে। এই জন্য সভাকে বলা হতো, রাজ্যসভার সাথে তুলনা করা হয় আজকের দিনে, আর সমিতিকে লোকসভার সাথে তুলনা করা হয়ে থাকে, ঠিক আছে? এটা আমরা জানি, এটা আমরা পড়েছি। তারপর বিধত প্রতিষ্ঠানটার কথা বললাম। এরপর পুরোহিতরাও রাজনীতিতে অংশগ্রহণ করত এবং রাজশক্তির নিয়ন্ত্রণে এরাও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যেমন আমরা বশিষ্ঠ, বিশ্বামিত্র এইসব মুনিদের কথা আমরা পেয়েছি, যারা ওই যে ব্যাটেল অফ 10 কিংস বা 10 রাজার যুদ্ধ, এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তারপর বিভিন্ন ধরনের সামরিক বাহিনীতে সেনা ছিল, পদাতিক, অশ্বারোহী, রথ চালিত সেনাবাহিনী থাকতো। পরচরী শিশু মানে হচ্ছে চলমান দুর্গ, মানে যখন যুদ্ধ হতো তখন একদম বলতে গেলে সব কিছু নিয়েই যেত। যেমন আলেকজান্ডার যখন যুদ্ধ করতে এসেছিল বা মামুদ যখন এসেছিল, সে বলতে গেলে সবাইকে নিয়ে, সাহিত্যিক, ডাক্তার থেকে শুরু করে আর্কিটেকচার সবাইকে নিয়ে এরা করতো। গ্রামের হেডকে গ্রামিনী, পশু চারণ যে ভূমিকা তাকে ব্রজপতি বলা হয়। সামাজিক ভিত্তি, পরিবার ভিত্তিক সমাজ ছিল। কুলপতি বা গৃহপতি আমরা পড়েছি, বা যাকে আমরা কুলপতি বা কুলুপ শব্দের উল্লেখ রয়েছে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানে পরিবারের কর্তা হতো, একান্নবর্তী পরিবার ছিল। বৈদিক সভ্যতা থেকে জানার হচ্ছে সোর্স হচ্ছে আমাদের বৈদিক সাহিত্য। এই সময় সমাজে বর্ণভেদ প্রথা ছিল, কোনো জাতিভেদ প্রথা ছিল না। বর্ণভেদ প্রথা কিসের দিক থেকে? কর্মের দিক থেকে বর্ণভেদ হতো।
যারা হচ্ছে পড়াশোনা করতো, মানে ধর্মচারণ এরা করতো, তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। যারা দেশ রক্ষার কাজ করতো তারা হচ্ছে ক্ষত্রিয়। আর যারা ব্যবসা বাণিজ্য এবং কৃষি কাজ করতো তাদেরকে বলতো বৈশ্য। আর যাদের কোনো রকমের ট্যালেন্ট থাকতো না তাদেরকে বলা হতো শূদ্র। ঠিক আছে? অর্থাৎ এটা ছিল কর্মের ভিত্তিতে, মানে শূদ্রের ছেলে সে যদি মানে পড়াশোনা করতে পারে তাহলে সে ব্রাহ্মণ হতে পারে, বা ব্রাহ্মণের ছেলে পড়াশোনা না করতে পারলে সে শূদ্র হবে। অর্থাৎ এই যে ভাগ, এটা কর্মের ভিত্তিতে ছিল, জন্মের ভিত্তিতে ছিল না। এর উল্লেখ আমরা পাই ঋগ্বেদের দশম মণ্ডলে লেখা পুরুষ সূক্ত থেকে। পুরুষ সূক্ততে মেনশন করা আছে চতুর্বর্ণ। ঠিক আছে? 4টে বর্ণের কথা বলা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এরপর আমাদের বিবাহ সংক্রান্ত দু ধরনের বিবাহ হতো: অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ। উচ্চ বর্ণের পাত্রের সঙ্গে নিম্ন বর্ণের পাত্রী, অনুলোম। আর উচ্চ বর্ণের পাত্রীর সাথে নিম্ন বর্ণের পাত্র হলে প্রতিলোম বিবাহ। দু ধরনের বিবাহের উল্লেখ আমরা পেয়েছি, কিন্তু জাতিভেদ প্রথার কিন্তু কোনো অস্তিত্ব আমরা এখানে পাইনি। নারীদের অবস্থান, নারীদের অবাধ স্বাধীনতা ছিল। স্বয়ম্বর হতো। ঠিক আছে? আমরা দেখেছি দ্রৌপদী স্বয়ম্বর থেকে শুরু করে প্রত্যেকের স্বয়ম্বর হতো। বিধবা বিবাহ ছিল নারীদের। সমাজে বিবাহের ক্ষেত্রেও স্বাধীনতা ছিল। শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও স্বাধীনতা ছিল। ধর্মচর্চার ক্ষেত্রেও তাদের স্বাধীনতা ছিল। অর্থাৎ সমস্ত দিক থেকে তারা স্বাধীনতা পেত। এখানে আমরা অপলা, ঘোষা, বিশ্বভারত, গার্গী, লোপামুদ্রা, বিশাখা এরকম বিভিন্ন মানে বিদুষী নারীর উল্লেখ আমরা পেয়ে থাকি। অনেকে আবার ধর্মচর্চাও করতো। ধর্মচর্চা যারা এইসব সেই সময় মহিলাদের পইতে হতো, উপনয়ন। অর্থাৎ তারা বেদ পাঠ করতো। কেউ কেউ আবার হচ্ছে বিভিন্ন বেদের সূত্র বা স্তোত্র রচনাও করেছে। যেমন লোপামুদ্রা, ঋষি অগস্ত্যের স্ত্রী, তিনি ঋগ্বেদের কিছু স্তোত্র লিখেছেন। আর যারা এইসব সূক্ত বা স্তোত্র লেখে তাদেরকে ব্রহ্মবাদিনী বা ঋষিকা নারী বলা হয়ে থাকে। এরা যুদ্ধ বিগ্রহতেও পার্টিসিপেট করতে পারতো। যেরকম আমরা নাম পেয়েছি মুদগালিনী, বিস্পলা, শশী। এরকম নারী সেনার নামও কিন্তু আমরা উল্লেখ পেয়েছি। এরা বৈদিক যুগে নারীর মধ্যে এরকম 27 জন ব্রহ্মবাদিনী নারীর উল্লেখ পেয়েছি। ব্রহ্মবাদিনী সদ্যবাহু, ব্রহ্মবাদিনী মানে যারা বিবাহ না করে, আজকের দিনের যারা সন্ন্যাসিনী বলতে পারি। আর সদ্যবধূ মানে যারা বিবাহ করেছে কিন্তু তার সাথে সাথেও তারা এই বেদ চর্চার সাথে যুক্ত ছিল, তাদের সদ্যবধূ বলা হয়। ব্যাকরণ সাহিত্যে কিছু নারীর উল্লেখ করা আছে। কিছু ব্রহ্মবাদিনী যারা হচ্ছে শিক্ষা দিত মানে টিচার। টিচার হিসেবে কাজ করতো, তাদেরকে উপাধ্যায়া বা উপাধ্যায়ী বা আচার্যা বলা হতো। আর অনেক সদ্যবহু বধূ যারা শিক্ষকদের স্ত্রী ছিল তাদেরকে উপাধ্যায়িনী বা আচার্যানী বলা হতো। পরবর্তী বৈদিক যুগে আমরা দেখি নারীর যে স্থানের অবনতি হয়েছে। বিধবা বিবাহের স্বীকৃতি ছিল। শতপথ ব্রাহ্মণে নারীর থেকে শুরু করে এগুলো নারী আর শূদ্রদের একই শ্রেণীতে রাখা হয়েছে। এটাও তার সোর্স হিসেবে অগ্নিপুরাণে বলা হয়েছে যে শূদ্র হত্যা আর নারী হত্যা একই প্রায়শ্চিত্ত করতে হবে, এক্সেট্রা। তো বিধবা বিবাহ, নিয়োগ প্রথা এগুলোও রয়েছে। তারপর বহু বিবাহ, এক বিবাহ। ব্রাহ্মণরা 4টা, ক্ষত্রিয়রা 3টা, বৈশ্যরা 2টা, শূদ্ররা একটা বিবাহ করতে পারত। দেবদাসী প্রথা, আমরা জানি আগে বেসিক্যালি আমরা সব থেকে বেশি দেবদাসী প্রথার উল্লেখ আমরা চোল ডাইনেস্টিতে পেয়েছি। চোল রাজা প্রথম রাজরাজের সময় তঞ্জোর, এখানে বৃহদেশ্বর টেম্পলে এরকম এরা থাকতো বেসিক্যালি বলা হয়। তো এটাকে পরবর্তীকালে লর্ড ব্রিডিং এটাকে বন্ধ করেছেন। পরবর্তীকালে 1988-তে এটা সারা ভারত থেকে এটা অবলুপ্ত হয়েছে। এরপর অর্থনৈতিক জীবনের মধ্যে পশুচারণ বেসিক্যালি করতো, কৃষিকাজ জানলেও পশুচারণ বেসিক্যালি গুরুত্ব ছিল। এখানে গরু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং গো শব্দটা 176 বার করা আছে। গভিষ্ঠী ব্যবহার করা হতো ফাইট ফর কাউ বা গরুর অনুসন্ধান, মানে গরু নিয়ে যুদ্ধ। আজকের দিনে সোনা নিয়ে যুদ্ধ বা যা নিয়ে, আগে তখন হতো গরু, যার কাছে যত বেশি গরু সে তত বেশি বড় লোক। কিন্তু মূল কৃষিজ পণ্য ছিল জব। ঠিক আছে? কৃষি দ্বিতীয় আর হচ্ছে এছাড়া ঋগ্বেদে আমাদের গোধূম বা ব্রীহি শব্দের উল্লেখ পাওয়া গেছে। গোধূম মানে হচ্ছে গম, আর ব্রীহি মানে হচ্ছে ধান। আর যারা চাষ করতো তাদেরকে বললো কিনাস। এটা তো এই যুগে বলা হতো, সেইভাবে ব্যবসা বাণিজ্য না হলেও আহ ব্যবসা বাণিজ্যিক সূত্রে তারা দূর দূরান্তে যাতায়াত করতো। যারা বাণিজ্য করতো তাদেরকে পণি বলা হতো, এদের অনার্য বলা হতো। বলি এক ধরনের ট্যাক্স ছিল, যারা সে আগে হচ্ছে স্বেচ্ছায় দিত, পরবর্তীকালে এটাকে বাধ্যতামূলক করা হয়। আচ্ছা, সমুদ্র উল্লেখ রয়েছে যেখানে শতারিত্র নৌদ্র, মানে শতারিত্র মানে শত দাঁড়বাহিত নৌকা, মানে বলা হয় যে বড় দূর পর্যন্ত তারা বাণিজ্য করত। মনানিস্কর উল্লেখ পাওয়া গেছে, যেগুলো মানে মুদ্রা বললেও এগুলো অনেক ক্ষেত্রে বলা হতো এগুলো মুদ্রা হিসেবে কনসিডার করা হয় না, অনেক ক্ষেত্রে অর্নামেন্টস। কর্ণ শোভন, হিরণ্য কর্ণের মতো কানের দুল নারী পুরুষ উভয়ই পড়ত। ধর্মীয় জীবন,
তো এর মধ্যে বেদ নির্ভর ছিল, বেসিক্যালি বেদ নির্ভর ছিল, প্রকৃতি পূজা তারা করতো। বিভিন্ন পুরুষ দেবতা প্রাধান্য, পিতা ইন্দ্র সর্বশ্রেষ্ঠ দেবতা, পুরন্দর বলা হতো। এছাড়া মাতৃত্বের দেবী ছিল পৃথিবী, ঝড়ের দেবতা মরুদ, প্রলয়ের দেবতা রুদ্র, সাবিত্রী। গায়ত্রী মন্ত্র তাকে ডেডিকেট করা হয়েছে, যেটা রচনা করেছিল ঋষি বিশ্বামিত্র, যার উল্লেখ রয়েছে ঋগ্বেদের 3য় মণ্ডলে। ঋগ্বেদের 3য় মণ্ডলে রয়েছে। আর বরুণ দেবতা পাপ পুণ্যের ধারক, জলের দেবতা, গাছপালা দেবতা কতগুলো সোম। মণ্ডল? হ্যাঁ বলো। স্যার 10টি মণ্ডল আছে ঋগ্বেদে? ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, একটু পরে মেনশন করা আছে। ঋগ্বেদে 10টি মণ্ডল, এটা রয়েছে 3য় মণ্ডল। নবম মণ্ডল সোমকে ডেডিকেট করা হয়েছে, দেবী অদিতি, দেবতা ওষুধের মাতা, নদীর দেবী সরস্বতীকে বলা হয়। অগ্নি দেবতাকে 200টা স্তোত্র ডেডিকেট করা হয়েছে। পুরোহিতকে, মানে অগ্নি দেবতাকে বলা হতো দেবতাদের পুরোহিত। ঠিক আছে, কেন বলা হতো? কারণ আমরা কোনো কিছু যখন, পুরোহিত কি করে, আমাদের হয়ে মেসেজ ঠাকুরের কাছে পৌঁছে দেয়, সেরকম কোনো কিছু যখন আমাদের ঘৃতাহুতি করা হতো, ঠিক আছে, এই জন্য হচ্ছে অগ্নি, আগুনে সেটা দেয়া হয়, এই জন্য অগ্নিকে দেবতাদের পুরোহিত বলা হয়। বিভিন্ন ধরনের যজ্ঞ হতো, রাজস্ব, অশ্বমেধ, বাজপেয়ী, অগ্নিহোত্র, বিভিন্ন যজ্ঞ হতো। তো এই যে গো শব্দটা 176, কিন্তু কৃষি বিষয়ক শব্দ কম এখানে। এই গোত্র, তো গোত্র শব্দের প্রথম উল্লেখ আমরা ঋগ্বেদে পাই, সবচেয়ে বেশি পপুলারাইজড আমরা অথর্ববেদে পাই। আর দুহিতা মানে কন্যা সন্তানকে বলা হতো। গবিষ্ঠী, ওই যে গরুর অনুসন্ধান বা যুদ্ধের কথা বলা হতো। যার কাছে বেশি গরু আছে তাকে গোমান বা গোমত বলা হতো। অঘ্ন বলা হতো গরুকে, কারণ গরুকে হত্যা করা যেত না। বিভিন্ন ধরনের যুদ্ধ হতো, রাজস্ব যজ্ঞ, রাজার নিরঙ্কুশ ক্ষমতা লাভের জন্য। অশ্বমেধ যজ্ঞ হতো, ওই যে ঘোড়া ছেড়ে দিল, যেখানে যাবে সেটাই তার এরিয়া হবে। বাজপেয় যজ্ঞ, রাজার প্রতিপত্তি বৃদ্ধির জন্য। 4 চাকার রথের দৌড় হতো, চ্যারিয়ট রেসিং হতো, 17 দিন ধরে এটা চলতো। তারপরে ব্যাটেল অফ 10 কিংস, সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে, ব্যাটেল অফ 10 কিংস। ঠিক আছে, তো যাই হোক, এটা ঋগ্বেদের 7ম মণ্ডলে রয়েছে। এখানে দিবদাসের পুত্র সুদাস, সুদাসের যে ছেলে ছিল ভরত, ভরত গোষ্ঠীর একজন রাজা ছিল, তার সাথে তিনি বিশ্বামিত্রকে সরিয়ে দিয়ে বশিষ্ঠকে নিয়োগ করার জন্য বিশ্বামিত্র ক্ষুব্ধ হয়ে 5টি আর্য এবং অনার্য গোষ্ঠীদের একত্রিত করে রাজা সুদাসের বিরুদ্ধে যুদ্ধ করে, যেটা আমাদের হচ্ছে রাভি বা পুরুষনী নদীর তীরে হয়েছিল, যেই যুদ্ধে রাজা সুদাস জয়লাভ করেছিল। ব্যাটেল অফ বলা হয় এখান থেকে, এই যে ভরত গোষ্ঠীর নামে ভারত নামটা হয়েছিল। ঠিক আছে, অনেকে আবার ব্যাটেল অফ 10 কিংস কে মহাভারতের সাথে কনসিডার করে যে এই ঘটনাটাই অ্যাকচুয়ালি মহাভারত। তবে এগুলো মানে কি বলতো, বিভিন্ন বিতর্কিত বিষয়, তো যাই হোক, এগুলো নিয়ে আমি কিছু বলছি না। আচ্ছা, তারপর বৈদিক সাহিত্য, তার মধ্যে আমাদের সবচেয়ে প্রাচীনতম সাহিত্য হচ্ছে আমাদের বেদ। শ্লোক আকারে লেখা আছে বেদ কথার, বেদ এসেছে বিদ শব্দ থেকে, যার অর্থ জানা। ঋগ্বেদ বেদ আমাদের সংস্কৃত ভাষায় লেখা 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদকে বলা হয় নিত্য বা অপৌরুষীয়, কারণ এটা পুরুষ বা মনুষ্য সৃষ্ট নয়। বলা হয় এটা ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত বাণী, সেই জন্য এটা বলা হয় নিত্য এবং অপৌরুষীয়। অপৌরুষীয় মানে কোনো পুরুষ এটাকে সৃষ্টি করেনি, এই জন্য এটাকে বলা অপৌরুষীয়। ঠিক আছে, আর অনেকে বেদকে শ্রুতি বলা হয়, কারণ আগে শুনে শুনে মনে রাখতে হতো। আর বেদগুলোকে পরবর্তীকালে সংকলিত করা হয়েছে বলে সেই জন্য বেদকে বলা হয় সংহিতা। ঋগ্বেদে ঋগ্বেদ লেখা হয়েছিল আদি বৈদিক যুগে, আর বাকি 3টা পরবর্তী বৈদিক যুগে। তার মধ্যে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। আর সমগ্র বৈদিক সাহিত্য 4টি ভাগে ভাগ করা, একটা হচ্ছে সংহিতা, মানে সেটা হচ্ছে চতুর্বেদ, 4টা বেদকে একসাথে বলা হয় চতুর্বেদ। আর ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, 4টে ভাগে আমরা ভাগ করেছি বৈদিক সাহিত্যকে। ঠিক আছে, বৈদিক সাহিত্যকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। এবার এটা কিরকম, যে এছাড়া বেদের নিয়ম কানুন, মানে বেদ পড়ার কিছু নিয়ম কানুন আছে, যে তুমি হঠাৎ করে পড়ে বেদ পড়তে শুরু করে দিলে সেরকম ব্যাপার নয়। বেদ পড়তে গেলে একটা নিয়ম ফলো করতে হয়, সেটা যেখানে লেখা আছে সেটাকে বলে বেদাঙ্গ। বেদের নিয়ম কানুন, সেটা বেদের উপাঙ্গ বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ আর বেদান্ত আলাদা। এর মধ্যে বেদ লেখা হতো সংহিতা, লেখা হতো পদ্যে, আর ব্রাহ্মণ লেখা হতো গদ্যে। তো সংহিতাতে রয়েছে বিভিন্ন স্তব, মানে মন্ত্র, স্তব, স্তুতি মন্ত্র, আর ব্রাহ্মণে বিভিন্ন মন্ত্রের টিকা আর যাগযজ্ঞ, মানে কিভাবে তুমি পুজো করবে সেগুলো সম্পর্কে লেখা রয়েছে। আরণ্যকে রয়েছে যারা সংসারের শেষে, সংসার শ্রমের শেষে অরণ্যে বসবাস করবে, করে ধর্মচর্চা, মানে ধর্মতত্ত্ব আলোচনা করবে, সেটা।
উপনিষদে হিন্দু ধর্মের ফিলোসফিক্যাল দিক রচনা করা হয়েছে, এই জন্য উপনিষদকে দার্শনিক শাস্ত্র বলা হয়েছে। উপনিষদ যেহেতু বেদের শেষ ভাগ, এটাকে বেদের অন্ত বা বেদান্ত হিসাবেও বলা হয়। সেটা বেদান্ত, এটা হচ্ছে বেদাঙ্গ, আর এটা হচ্ছে বেদান্ত। সংহিতার মধ্যে 4টে বেদ রয়েছে, এই যে বললাম 4টে বেদ কি কি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদে বেসিক্যালি আর্যদের সমাজ জীবন সম্পর্কে রয়েছে। সামবেদে দেবতাদের উদ্দেশ্যে আমরা যে স্তুতি গান করি বা দেবতাদের যে বিভিন্ন ধরনের সন্তুষ্ট করার জন্য করি। যজুর্বেদে মন্ত্রের নিয়ম কারণ, এই মন্ত্র কোন সময় বলা যাবে বা কোন পুজোর জন্য কোন মন্ত্র, সেগুলো। অথর্ববেদে রয়েছে চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদ, বিজ্ঞান, এছাড়া ঐন্দ্রজালিক বিষয় মানে কালা জাদু, বশীকরণ, এইসব সম্পর্কে। বেদের শাখাকারী গ্রন্থ হিসেবে আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ প্রত্যেকেই স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত। মানে একটু বলে দিই, অথর্ববেদের কোনো আরণ্যক শাখা নেই। দেখো এখানে 4টে বেদের বলছে, বৈদিক সাহিত্য 4টে ভাগ। মানে কি, তোমরা একটা জিনিস ভাবো যে আমরা যখন একটা বই পড়ি, যখন একটা বই পড়ি, সে বইয়ের কি হয়, একটা থাকে সূচনা, ঠিক আছে, আর একটা থাকে তোমার হচ্ছে ধরো একটা বইয়ের মধ্যে একটা অংশ আছে যেখানে সমস্ত ধরনের হচ্ছে তোমার ধরো টিকা লেখা আছে। তাহলে বই অনেক রকমের হয়। সাপোজ ধরো হচ্ছে অঙ্কের বই, অঙ্কের বই, বিজ্ঞানের বই, ইতিহাস বই, ভূগোলের বই, প্রত্যেক বই আলাদা আলাদা টিকা আছে, ঠিক আছে। আর প্রত্যেক বই আলাদা টিকা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তোমার ধরো প্রয়োগ ভিত্তিক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, নৈবেত্তিক প্রশ্ন, এরকম প্রত্যেক চ্যাপ্টারে আছে। সেভাবে ভেবে দেখো, এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে তারপরে ধরো টিকা লেখা, ঠিক আছে। এবার এই টিকা লেখা ব্রাহ্মণ হচ্ছে প্রত্যেকটা বেদেরই একটা একটা করে অংশ, মানে ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ কথার অর্থ মনে করে টিকা লেখো। এবার এই টিকা লেখক প্রত্যেক সাবজেক্টেই আছে, ইতিহাসেও আছে, ভূগোলেও আছে, অঙ্কেও আছে। যেরকম এই ব্রাহ্মণ 4টে বেদেই ব্রাহ্মণ আছে, মানে ব্রাহ্মণ টোটাল হচ্ছে 17টা ব্রাহ্মণ। তার মধ্যে ঋগ্বেদে কিছু ব্রাহ্মণ আছে, সামবেদে কিছু ব্রাহ্মণ আছে, অথর্ববেদে কিছু যজুর্বেদে কিছু ব্রাহ্মণ আছে, অথর্ববেদে কিছু ব্রাহ্মণ আছে। সেরকম আরণ্যক অংশ, ঋগ্বেদে কিছু আরণ্যক আছে, সামবেদে কিছু আরণ্যক আছে, যজুর্বেদে কিছু আরণ্যক আছে, কিন্তু অথর্ববেদে কোনো আরণ্যক নেই। উপনিষদ 4টে বেদেই কিছু কিছু উপনিষদ আছে। কি বললাম, বোঝা গেল না গেল না, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে এইভাবে হলো। এবার এবার বেদকে, অথর্ববেদের বিষয়বস্তু বুঝলাম। বেদকে সাহায্য করার জন্য যে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ প্রত্যেকেই স্বতন্ত্র, এর মধ্যে অথর্ববেদের কোনো আরণ্যক শাখা নেই, বাকি সবার আছে। আর ঋগ্বেদকে আদি বৈদিক সাহিত্য বলা হয়, কেন হচ্ছে আদি বৈদিক যুগে শুধু ঋগ্বেদই লেখা হয়েছিল, আর সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদকে পরবর্তী বৈদিক যুগে লেখা হয়েছিল, এই জন্য এটাকে পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয়, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদকে। ঋগ্বেদ প্রাচীনতম বেদ, বলা হয় ঋগ্বেদ সরস্বতী নদীর তীরে লেখা হয়েছে। এখানে 1028টা সূক্ত রয়েছে, 10,600টা স্তবক রয়েছে, স্ট্যাঞ্জা। ঋগ্বেদে যে পুরোহিত হয়, পুরোহিতকে বলা হয় ঋত্বিক বা হোতা বা হোত্রী, পুরোহিতকে বলা হয়। ঋগ্বেদের 10টি মন্ডল রয়েছে, একটু আগে বললাম, তার মধ্যে প্রথম এবং দশম মন্ডলটা হচ্ছে নতুন, মানে সবার শেষে লেখা হয়েছে। এরকম নয় যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। আচ্ছা, আর ঋগ্বেদে কিছু মন্ত্রের সংকলন করা হয়েছে, এই কারণে এটাকে বলা হয় ঋগ সংহিতা, ঠিক আছে। এই জন্য ঋগ্বেদের অপর নাম হচ্ছে ঋগ সংহিতা। ঋগ্বেদে কিছু মানে কিছু সূক্ত বা মন্ত্রের সংকলন করা হয়েছে, ঠিক আছে, এই জন্য ঋগ্বেদের অপর নাম ঋগ সংহিতা। এটাকে শ্রুতি বলা, শ্রুতি অবস্থায় মহর্ষি কাণ্য, ব্যাসদেব, ভর্তৃ, ভরদ্বাজ, বশিষ্ঠ, এইসব মুনিরা এগুলোকে সংকলন করেছে। যেমন এই যে ব্যাসদেব, ঠিক আছে, এটা অনেকে ভাববে যে ব্যাসদেব কোন একটা মুনির নাম বা ঋষির নাম, না। যেমন হচ্ছে মনে করো আমাদের আজকের দিনে কি বলে, এই যে নামটা ভুলে যাচ্ছি বারবার, আরে আমাদের হচ্ছে বলো না, আরে আরে স্যার, যে ফেমাস যে শঙ্করাচার্য, তাহলে কি মনে হয় যে শঙ্করাচার্য কি কোনো ঋষির নাম? শঙ্করাচার্য নাম শুনেছো তো, না শোনোনি? শুনেছি। তাহলে শঙ্করাচার্য কিন্তু একটা পোস্টের নাম, মানে ওই পোস্টে যে ঋষি হবে তাকেই শঙ্করাচার্য বলা হবে। সেরকম ব্যাসদেব কিন্তু কোনো একজন ঋষির নাম নয়, ব্যাসদেব একটা উপাধি ছিল। মানে যে ব্যক্তি, মানে তার কাব্যের দিক থেকে একটা বিশাল উপাধির মতো জায়গায়, বিশাল একটা লেভেলে পৌঁছে যাবে, তাকে ব্যাসদেব বলা হবে। যেরকম বলা হয় মহাভারতের লিখেছে কে, মহর্ষি ব্যাসদেব। তো ব্যাসদেব মানে সেই সময় বেসিক্যালি কোনো ব্যক্তি নয়, মানে সেই উপাধি, যারা যারা লিখেছে তাদের প্রত্যেকেরই নাম বা উপাধি ব্যাসদেব ছিল। এইভাবে জিনিসগুলো হতো, ঠিক আছে।
তো যাই হোক, এটা হচ্ছে অনেকের মিসকনসেপশন রয়েছে, এগুলো মানে বোঝে কম আর কি। যাই হোক, তো এছাড়া আমরা এই যে কিছু মহিলা ঋষির নামও পেয়েছি, ব্রহ্মবাদিনী, ঠিক আছে, পেয়েছি। দশম মণ্ডলের পুরুষ সূক্ততে আমরা বর্ণভেদ প্রথার উল্লেখ পেয়েছি। বর্ণ ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না, চতুরাশ্রম পেয়েছি। ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সবচেয়ে পবিত্র মন্ত্র দেবী সাবিত্রী, যেটা ঋষি বিশ্বামিত্র রচনা করেছে। নবম সূক্ত দেবতা সোমকে উৎসর্গ করা হয়েছে, একটু আগেই বললাম দেবতাদের সময়। এছাড়া হচ্ছে বিভিন্ন সূক্তগুলো অগ্নি, ইন্দ্র, বরুণ, উষা, এইসব দেব দেবীকে এই করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে। ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, যেখানে হচ্ছে ভেষজ বিদ্যা, স্বাস্থ্য সম্পর্কে লেখা রয়েছে। তারপর হচ্ছে সামবেদ, সেকেন্ড হচ্ছে সামবেদ। সাম হচ্ছে সাম কথা, সমন কথা, মানে এটা গান, সঙ্গীত, যেটা হচ্ছে দেবতা সোমকে উৎসর্গ, যার মধ্যে 8টা ব্রাহ্মণ রয়েছে। আমাদের সা রে গা মা পা ধা নি সা সপ্তস্বর স্বরলিপি এর সাথে যুক্ত। সামবেদের উপবেদ হচ্ছে গন্ধর্ববেদ, যার বিষয়বস্তু হচ্ছে সঙ্গীত, এখানে সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে যজুর্বেদ, যেখানে গদ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার উপবেদ হচ্ছে ধনুর্বেদ, এখানে আমাদের এই যে যুদ্ধ শিক্ষা এসব নিয়ে আলোচনা করা হয়েছে, এটাকে আমাদের প্রাচীনতম গদ্য সাহিত্য বলা হচ্ছে। প্রেয়ার বুক বলা হয়, কারণ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে যাগযজ্ঞতে প্রেয়ার করা হয়, যে আমরা যে ভগবানকে প্রেয়ার করি সেরকম। শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, স্তবক রয়েছে, শতপথ ব্রাহ্মণ এর সবচেয়ে বৃহত্তম ব্রাহ্মণের ভাগ। তারপরে অথর্ববেদ রয়েছে, যজুর্বেদ, অথর্ববেদ রয়েছে। অথর্ববেদ হচ্ছে রচনা করেছে দুজন ঋষি, অর্থবন আর আঙ্গিরস, একসাথে যোগ করে এই জন্য বলা হয় আর্থবাঙ্গিরস, ঠিক আছে, এই জন্য বলা একমাত্র বেদ যেটা অনার্যদের দ্বারা সৃষ্টি, এই জন্য এটা অনেকদিন বৈদিক সাহিত্য থেকে এটাকে মর্যাদা থেকে মানে দূরে রাখা হয়েছিল, পরে এটাকে বৈদিক সাহিত্যে যুক্ত করা হয়। 20টা মন্ডল রয়েছে, এবং অথর্ববেদে আমরা প্রত্যেকেই জানি যে কোনো আরণ্যক শাখা নেই, পড়েছি। আর গোত্র শব্দের উল্লেখ অথর্ববেদে রয়েছে, যদিও গোত্র শব্দের প্রথম উল্লেখ ঋগ্বেদে, কিন্তু গোত্র শব্দের সবচেয়ে বেশি ব্যবহার অথর্ববেদে রয়েছে। আচ্ছা, যে সতী, সতী কথারও উল্লেখ কিন্তু অথর্ববেদে আছে। আর অথর্ববেদের উপবেদ হচ্ছে শিল্পবেদ। ব্রাহ্মণ, 17টা ব্রাহ্মণ রয়েছে, সবচেয়ে বড় শতপথ ব্রাহ্মণ পড়েছি আমরা। আর বেদে ব্রাহ্মণের উদ্দেশ্য হচ্ছে বেদের জটিল বক্তব্যকে সহজভাবে ব্যাখ্যা করা, ব্রাহ্মণ রয়েছে। তারপরে আরণ্যক, যেখানে এই যে বললাম বানপ্রস্থ অবলম্বনকারী এদের মানে ধর্ম সংক্রান্ত আলোচনার জন্য রয়েছে। 3টি আরণ্যক রয়েছে অথর্ববেদ ছাড়া। এছাড়া হচ্ছে উপনিষদ, এদের হচ্ছে শেষ ভাগ হচ্ছে উপনিষদ, এটাকে বেদান্ত বলা হয়। এছাড়া উপনিষদকে বলা হয় ব্রহ্মবিদ্যা, রহস্যবিদ্যাও বলা হয়ে থাকে নামে। মোট 108টা উপনিষদ আছে, যার মধ্যে 12টা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জন্য 108 নাম্বারটা পবিত্র আমরা মনে করি। জপের মালা 108 থাকে, বা সব জায়গাতে 108 দেখবে একটা খুব কমন, বহু জায়গায় ব্যবহার হয়, বহু জায়গায় রয়েছে। সবচেয়ে বৃহত্তম উপনিষদ হচ্ছে মুন্ডক উপনিষদ, হচ্ছে সব থেকে বৃহত্তম উপনিষদ। উপনিষদ কথার অর্থ হচ্ছে কারো সমীপবর্তী, এটাকে উপনয়ন থেকে উপনিষদ। এখানে বেসিক্যালি আত্মা, ব্রহ্ম, পুনর্জন্ম, কর্মফলবাদ এইসব সম্পর্কে আলোচনা করা হয়। সবচেয়ে নবীনতম উপনিষদ হচ্ছে মুক্তিকা উপনিষদ। দারাশিকো উপনিষদের ফার্সি অনুবাদ করেছিল, আর হেনরি টমাস কোলব্রুক প্রথম ইংরেজিতে অনুবাদ করেছিল 1805। উপনিষদের রচয়িতার মধ্যে প্রচুর রয়েছে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি আমাদের উপনিষদের ট্রান্সলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। পঞ্চমহাকাব্য, যেখানে হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে অজ্ঞানম ব্রহ্ম, ঐতরীয় ব্রাহ্মণ রয়েছে, অহম ব্রহ্মাস্মি। বৃহদারণ্যক উপনিষদ দেখবে প্রচুর জায়গায় ব্যবহার করা হয়, আমাদের ওই কি একটা ওয়েব সিরিজ না কিছু একটা আছে, অহম ব্রহ্ম বলা হয়, বলে আমি ব্রহ্ম, ঠিক আছে, এটা তো ব্যবহার করা হয় প্রচুর। যাই হোক, এসেন্সে মানে এটা অনেকে করা হয়, তো যাই হোক। তারপর তস্মৈশ্রী, তস্মৈশ্রী এটা আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে আত্মায়ন ব্রহ্ম, মান্ডুক্য উপনিষদে এগুলো মেনশন করা হয়েছে বিভিন্ন এতে। এবার উপনিষদে যে টোটাল মানে কোন কোন উপনিষদ রয়েছে গুরুত্বপূর্ণ, ঋগ্বেদের যে সাকাল শাখার মধ্যে ঐতেরীয় উপনিষদ রয়েছে 3টে অধ্যায়, যেখানে হচ্ছে প্রজানাম ব্রহ্ম উৎপত্তি, যার স্রষ্টা হচ্ছে ইরাত পুত্র মহিরা, যেখানে আমরা সৃষ্টি রহস্য, 3টে জন্ম, আত্মস্বরূপ সম্পর্কে জানতে পারি। কৈশিকে ব্রাহ্মণের 4টে অধ্যায় রয়েছে, এই 4টে অধ্যায় কি কি, ব্রহ্মলোক বর্ণনা, প্রাণী ব্রহ্ম, ইন্দ্র
প্রত্যর্দন সংবাদ আর বালাকি অজাতশত্রু সংবাদ। এটা হচ্ছে সামবেদের পৌথুম শাখার ছান্দোগ্য উপনিষদে 8টি অধ্যায় রয়েছে, 154টা খণ্ড, 628টা মন্ত্র। এত ডিটেলস পড়তে হবে না, আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম উপনিষদের মধ্যে অন্যতম। আর 4টি মহাকাব্যের একটা উৎস এটা রয়েছে। ফেমাস আমাদের সত্যকাম জাবালের গল্প, খুব ইম্পর্টেন্ট, তাহলে আমরা শুনেছি ছোটবেলা থেকে। তারপরে জৈমনীয় ভাগের মধ্যে কেন উপনিষদ রয়েছে, যার 4টে, যেখানে বলা যায় ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, সর্বব্যাপী, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট আর অমনিসিয়েন্ট। আর এখানে হচ্ছে উমা হেমাবতী আখ্যান রয়েছে। তারপরে রণয়নীয় শাখার মধ্যে কোনো ব্রাহ্মণ নেই, কোনো হচ্ছে উপনিষদ নেই। তারপর যজুর্বেদের, কৃষ্ণ যজুর্বেদের তৈত্তেরীয় আর কঠ ভাগের মধ্যে যে শাখা, তার মধ্যে রয়েছে তৈত্তেরীয়, 3টি ব্রাহ্মণ, শ্বেতাস্তিকর। ঋষি নাম অনুসারে কড উপনিষদে বজ্রশব মানে পুত্র নচিকেতার জমের কথোপকথন, মানে যে একটা আমরা পড়েছি আগে ওই মিলিন্দ পানহ, সেখানে কি কথোপকথন মানে কি অ্যাকচুয়ালি লেখা হয়েছে, কিন্তু এই কথোপকথন অধ্যায় যদি লেখা হয় তাহলে সেটা পড়তে বেটার লাগে। মৈত্রায়নী রয়েছে, হিরণ্যকেশী কথক রয়েছে। তারপর শুক্ল উপনিষদের বৃহদারণ্যক উপনিষদ, যেটা প্রাচীনতম উপনিষদ, যেখানে প্রথম কর্মবাদের কথা বলা হয়েছে। আর এখানে অহম ব্রহ্মাস্মি উৎস এটা হিসেবে কনসিডার করা হয়, ফেমাস। যাজ্ঞবল্ক্য এই কর্মফলবাদের শিক্ষা দিয়েছিল, এটাকে শ্রেষ্ঠ উপনিষদ বলা হয় থাকে। ঈশ উপনিষদ কান্য শাখা। তারপরে কৈপ্পলাদ প্রশ্ন উপনিষদ, বক্তা হচ্ছে ঋষি পিপ্পলাদি, এখানে 6জন আধ্যাত্মিক শিষ্যকে আধ্যাত্মিক জ্ঞান এখানে দিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে মান্ডুক্য উপনিষদ, যেখানে হচ্ছে ওম শব্দের রহস্যময়তা বলা হয়েছে, যেখানে 12টা মন্ত্র রয়েছে। আর এটাকে সবচেয়ে ক্ষুদ্রতম উপনিষদ, সবচেয়ে ছোট উপনিষদ বলা হয়েছে মান্ডুক্য। আর মুন্ডক আমরা জানি সত্যমেব জয়তে, যেটা হচ্ছে 64টার মধ্যে মন্ত্র রয়েছে। অথর্ববেদের প্রধান উপনিষদ হচ্ছে এটা। তো উপনিষদের এর মধ্যে আমি ডিটেলস দিয়েছি, এবার তোমরা দেখো যতটুকু মনে রাখতে পারবে সেটুকুই ভালো, ঠিক আছে? শুধু নামগুলো করলেই হলো। বাকি এই যে বলা হয়েছে এগুলো। এবারে স্মৃতি, স্মৃতি কথার অর্থ যা মনে থাকে, সেখান থেকে সংস্কৃত শব্দ এসেছে। স্মৃতির মধ্যে বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছে, আমাদের হচ্ছে 3 ভাগে বিভক্ত। তার মধ্যে মনুস্মৃতি, নারদ স্মৃতি, পরাশর স্মৃতি। হচ্ছে পুরাণ, পুরাণ আমাদের পুরাণ কথা তো পুরাতন, অষ্টাদশ পুরাণ, 18টা পুরাণ রয়েছে, যেখানে আমাদের ব্রহ্মাণ্ডের ইতিহাস থেকে শুরু করে সবকিছু। ব্রহ্ম পুরাণ, যেটাকে আমরা আদি পুরাণ বলি, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ডেয়, অগ্নি পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, ব্রহ্মবর্তীয় পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, গরুড় পুরাণ, বামন পুরাণ, বায়ু পুরাণ, এরকম পুরাণগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ, এর সবচেয়ে প্রাচীনতম বলা হয়ে থাকে। মৎস্য পুরাণ অনুযায়ী হচ্ছে পুরাণ হচ্ছে পঞ্চলক্ষণ বলা হয়, যে 5টা লক্ষণ দেখে বোঝা যায় পুরাণের 5টি বিষয়: স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরিত। অগ্নি পুরাণকে এমন যেখানে বিশ্বকোষের সাথে তুলনীয়, একে পৌরাণিক এবং সাহিত্য বিদ্যার কোষ গ্রন্থ বলা হয়। অগ্নিপুরাণ বলা হয় যে ঋষি বশিষ্ঠের অনুরোধে অগ্নি দেবতা এটা রচনা করেছে। এখানে বিষ্ণুর অবতারের বর্ণনা, সৃষ্টিতত্ত্ব এক্সেট্রা সব আছে। ঋষি মার্কণ্ডেয় পুরাণে ভারতকে জম্বুদ্বীপ বলেছে। আর এছাড়া সবচেয়ে পপুলার হচ্ছে ভগবত পুরাণ, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা রয়েছে। আর কৃষ্ণের লীলা রয়েছে। স্কন্দ পুরাণ বৃহত্তম পুরাণ। এছাড়া পুরাণের সাথে 18টা উপপুরাণও রয়েছে। এই সৎকন পুরাণ, নৃসিংহ এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। তো পুরাণের আর পুরাণকে পঞ্চম বেদও বলা হয়। ইতিহাসং পুরাণং বেদম। অনেক ক্ষেত্রে মহাভারতকেও পঞ্চম বেদ বলা হয়, ঠিক আছে? বিভিন্ন জায়গায় এটাকে মেনশন করা হয়, কারণ বিভিন্ন লোকে বিভিন্ন জায়গায় এটা মেনশন করেছে, ঠিক আছে? তো এটা নিয়ে অসুবিধা কিছুই নেই। পার্টিকুলারলি বৃহদারণ্যক উপনিষদে পুরাণকে বলা হয়েছে পঞ্চম বেদ, ওকে? আর অনেক জায়গায় মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। ভগবদ গীতা আমাদের প্রত্যেকেই জানি, বলা হয় যে ভগবানের মুখ নিঃসৃত বাণী, যে ভগবদ গীতা হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধ হতে হতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল ভগবদ জ্ঞান, সেটা হচ্ছে ভগবদ গীতা। তো ও কৃষ্ণ আর অর্জুনের কথোপকথনের জন্য গীতপদে সেটা বেসিক্যালি মহাভারতের একটা অংশ হিসেবে বলা হয়ে থাকে। যেহেতু রচয়িতা মহাভারত
যেহেতু আমাদের ব্যাসদেব মহাভারত রচনা করেছে, সেই জন্য অনেকে কনসিডার করা হয় যে শ্রীমদ্ ভগবদ গীতা রচয়িতা হচ্ছে ব্যাসদেব। 700টা শ্লোক আর 18টা অধ্যায় রয়েছে। কি কি এছে এগুলা পড়ার দরকার নেই, আমি লিখে রেখেছি শুধু। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, বিজ্ঞান যোগ, আত্মব্রহ্মযোগ, রাজবিদ্যা, ভূপতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ, এরকম রয়েছে আমাদের। 18টা এরকম মুখ্য যোগ দিয়ে শেষ। তারপর আমাদের ষড়দর্শন। ষড়দর্শন হচ্ছে আমাদের, বলা হয় কোন দর্শন, আমাদের 6টা দর্শন আমাদের কনসিডার করা হয়। আস্তিক দর্শন, যেখানে আস্তিক কথার অর্থ এরকম নয় যে ভগবানকে মানছি মানে আস্তিক, সেরকম ব্যাপার না। যারা বেদকে প্রমাণগত, বেদকে সত্য মনে করে তাকে আস্তিক বলে। ভগবান মানা না মানার সঙ্গে আস্তিক নাস্তিকের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো ভারতের এই যে আস্তিক দর্শনের 6টা ভাগ রয়েছে। প্রথম আমাদের ন্যায় দর্শন, যার রাইটার হচ্ছে গৌতম, ঋষি গৌতম। ঠিক আছে, ন্যায় সূত্র রচনা করেছে, যেটা যুক্তিবিদ্যার প্রাচীনতম গ্রন্থ, যেখানে বলা হয় উচিত, মানে যুক্তি না হলে কোনো কথা বিশ্বাস করবে না। 4টে বিধি বলেছেন, প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। পরবর্তীকালে বাৎসায়, বাৎসায়ন যে আমাদের কামসূত্রের রচয়িতা, তিনি ন্যায় দর্শনের সাথে সম্পর্কিত ছিলেন, যেখানে বলা হয়েছে যে যুক্তিসম্মত অনুসন্ধান ভগবানের মায়ার সাহায্য। ঠিক আছে? বৈশেষিক সূত্র রচনা করেছেন ঋষি কনাদ, তিনি বৈশেষিক সূত্র রচনা করেছেন, যেখানে তিনি বলেছেন যে 5টি বিশেষ পদার্থ, যেটা পঞ্চ মহাভূত, পৃথিবী, আকাশ, জল, পবন আর অগ্নি মিলে বস্তু তৈরি হয়। কনাদ তিনি প্রথম আমাদের পরমাণুবাদের কথা বলেছেন। এই যে ডাল্টনের পরমাণুবাদ শুনেছি ছোটবেলা থেকে। ঠিক আছে, তো যাই হোক, এখন চেঞ্জ হচ্ছে অনেক কিছু। তো বৈশেষিক যন্ত্র নিবিড়ভাবে জ্ঞান দর্শনের সাথে সম্পর্কিত, এটা না বললেও চলতো, এটা বলার কোনো ইয়ে নেই। সাংখ্য দর্শন, কপিল মুনি, তিনি সাংখ্য কারিকা গ্রন্থ লিখেছেন। তিনি বলেছেন যে জগৎ সৃষ্টির ক্ষেত্রে হয়েছিল প্রকৃতি আর পুরুষ, মানে আমি যে মেল ফিমেল কনসিডার করি, সেরকম মেলকে পুরুষ বলা হয় আর ফিমেলকে প্রকৃতি বলা হয়। এগুলো তোমরা যদি অন্যান্য কিন্তু এতে পড়ো তাহলে বুঝতে পারবে টোটাল ভাগ রয়েছে। এখানে সৃষ্টির 3টি গুণ, ত্রিগুণ সিদ্ধান্ত বলা আছে, সদ্গুণ, রজগুণ আর তমগুণ। মানে আমাদের যে প্রত্যেকের ক্যারেক্টার হয়, বৈশিষ্ট্য হয়, সেগুলো এই গুণের উপর ডিপেন্ড করে। আর তোমরা যদি সেই কোহেলবার্গের হচ্ছে তত্ত্ব পড়ো, সেখানে দেখবে কিছু এস উপাদান, এ উপাদান, এগুলো ছিল না, সেগুলো দেখবে ওই একই জিনিস এখান থেকে তুলেই ঝেড়ে দিয়েছে। ঠিক আছে, সদ্গুণ, রজগুণ, তমগুণ। ঠিক আছে, তো এগুলো থাকে আর কি। যাই হোক, এগুলো তোমরা যদি পড়ো তাহলে জানবে, নাহলে দরকার নেই, খুব বেশি প্রয়োজন নেই। এগুলো সম্পর্কে দেখলে খুব ভালো লাগে। দেখ, এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জৈন ধর্মে, এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এই দর্শন অনুযায়ী ঈশ্বরকে খণ্ডন করেনি। সাংখ্য দর্শন ঈশ্বরকে খণ্ডন করেননি। এখানে প্রকৃতি পুরুষের সংখ্যা দর্শনের মূল ভিত্তি। সাংখ্য দর্শন সবচেয়ে প্রাচীনতম ষড় দর্শনের মধ্যে সবচেয়ে প্রাচীনতম বলা হয় সাংখ্য। যোগ, পতঞ্জলি যোগসূত্র রচনা করেছেন, তার মধ্যে আসন আর প্রাণায়ামের দ্বারা ঈশ্বর প্রাপ্তি ঘটে। তিনি যোগসূত্রের উপর টিকা লিখেছেন ব্যাস। অল বিরুনি পরবর্তীকালে যোগসূত্রের আরবি অনুবাদও করেছেন। মীমাংসা দর্শন, যেটাকে আমরা পূর্ব মীমাংসা বলি, জৈমেনীয়, এটাকে করেছেন। এর সাথে কুমারিল ভট্ট আর প্রভাকর ভট্ট যুক্ত ছিলেন। তো তার মতে বেদ দ্বারা গৃহীত কর্মই হচ্ছে ধর্ম। ভালো কথা। বেদান্ত দর্শন হচ্ছে মীমাংসা দর্শন হচ্ছে পূর্ব মীমাংসা, আর বেদান্ত দর্শন হচ্ছে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা এটা হচ্ছে বদ্রায়ন, তিনি রচনা করেছেন ব্রহ্মসূত্র। পরবর্তীকালে এর উপরে শঙ্করাচার্য আর রামানুজ এর উপরে বিভিন্ন ভাষ্য লিখেছে। শঙ্করাচার্য নিগুণ ছিলেন, রামানুজ সগুণ ছিলেন। ভক্তিবাদ সুফিবাদে আশা করি মনে আছে, নির্গুণ সম্প্রদায়, সগুণ সম্প্রদায়। এখানে বলা আছে ব্রহ্ম সত্য, ব্রহ্ম ছাড়া সবকিছু মিথ্যা। তো এখানে এই দর্শনে বলাই হয়েছে যে আস্তিক মানে যারা বেদে বিশ্বাস করে, ঠিক আছে, এর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। নাস্তিক দর্শনে বেদকে প্রমাণ্য গ্রন্থ স্বীকার করে। বৌদ্ধ জৈন দর্শন হচ্ছে সেই নাস্তিক দর্শনের হচ্ছে উদাহরণের মধ্যে পড়ে। ঠিক আছে, সভা সমিতি কতবার উল্লেখ রয়েছে আমরা জানি। আর পরবর্তী বৈদিক যুগে আমরা দেখেছি যে সাম্রাজ্য এক্সপেনশন হয়েছিল, যেখানে পূর্ব ভারতের রাজাকে বলা হতো সম্রাট, দক্ষিণ ভারতের রাজাকে বলা হতো ভোজ, উত্তর ভারতের রাজাকে বলা হতো বিরাট, পশ্চিম ভারতের রাজাকে বলা হতো সরাট। ঠিক আছে, আর মধ্যপ্রদেশের রাজাকে বলা হতো রাজান। মানে বিভিন্ন অংশের রাজাকে বিভিন্ন নামে ডাকা। এই সময় বিভিন্ন রাজার উপাধি নিতে ছিল, একরাট, ঠিক আছে, সার্বভৌম,
এগুলো আমরা পড়েছি, যেমন ওই যে মহাপদ্মানন্দ থেকে শুরু করে এরা। এই সময় শাসকদের গুরুত্ব বৃদ্ধি পায়, রাজপুত বংশানুক্রমিক হয়। শতপথ ব্রাহ্মণ রাজাকে দৈব সত্যের অধিকারী বলেছে। আর শতপথ ব্রাহ্মণে রাজাকে ব্রহ্মার প্রতিনিধি হিসেবে কনসিডার করা হয়েছে। রত্রিন কি করতো, শাসককে তার ভূখণ্ড দখল রক্ষার কাজে সাহায্য করতো। এই সময় বিভিন্ন মহাজনপদের উত্থানে কাশী কৌশল বিদেহ বিভিন্ন যজ্ঞের সূচনা হয়। শুল্ক হতো, বলি অশ্ব ভাগ, বলি শুল্ক ভাগ ট্যাক্স হতো। সামাজিক জীবনে অস্পৃশ্যতা হয়, চতুরাশ্রম প্রথা ছিল। আহ মহিলাদের হচ্ছে সাম্রাজ্য, মানে মহিলাদের সম্মান আস্তে আস্তে আহ সামাজিক বঞ্চিত হয়। রথ চক্র পাশা খেলা দেখা যায় বিবাহের ক্ষেত্রে, আহ তাদের স্বাধীনতা হারায়। লোহার ব্যবহার এই সময় হয়েছিল, অয়স, লোহা বেসিক্যালি অয়স করা হতো। বণিজ শব্দ রয়েছে, বলা হয় যে বণিকের পুত্র বণিক হতো, অর্থাৎ বলা হয় বাণিজ্য বংশানুক্রমিক ছিল। শতমান আর কৃষল এই সময় ফেমাস হচ্ছে মুদ্রা ছিল, যে কয়েন ছিল। এই সময় কৌশাম্বী, বারাণসী, হস্তিনাপুর, রাজগীর, মথুরা, শ্রাবস্তী, তক্ষশিলা এরকম বিখ্যাত মানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই সময় রামায়ণ মহাভারত লেখা শুরু হয়, এন্ড হয়েছিল গুপ্ত যুগে এসে। এখানে আমরা 30তম মণ্ডলে বাদশাহ সংহিতায় 18 রকম কারিগরের আমরা উল্লেখ পাই। ধর্মীয় জীবনে দেখেছি যে ইন্দ্র, অগ্নি এরা মর্যাদা হারা, এতে বিষ্ণু আর রুদ্রের মর্যাদা বৃদ্ধি পায়। ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মাকে মানে ক্রিয়েটার বলা হয়। বিষ্ণুকে পালক বলা হয়, আর রুদ্রকে বা শিবকে বিনাশকারী বলা হয়। ব্রহ্মা ছিল যজ্ঞের প্রতীক। আহ যজ্ঞ শুধু 3টে বর্ণই করতে পারতো, শূদ্ররা কোনো যজ্ঞ করতে পারতো না। কুষাণকে শূদ্রদের দেবতা বলা হতো, ঠিক আছে। মানে শূদ্রদের দেবতা রূপে তাকে বর্ণিত করা হয়, ঠিক আছে। অশ্বিনী হচ্ছে কৃষি চালকদের রক্ষক। আর হচ্ছে সূর্য, অসুরদের বধ করে মূর্তি পূজা শুরু হয়েছিল, যাই হোক এগুলো ছিল। আর যে বলি দিচ্ছে তাকে যজমান বলা হয়, মানে যে যজ্ঞ করে তাকে যজমান বলা হয়। আর যে অতিথিদেরকে গোগন। এবার যজমান মানে বলি কথার অর্থ, আজকের দিনে কেউ মনে করে যে বলি দিচ্ছি মানে হয়তো গরু, মানে যাই হোক হচ্ছে পাঠা বলি দিচ্ছে বা এ বলি দিচ্ছে। অ্যাকচুয়ালি বলি ব্যাপারটা কি হতো, আগেকার দিনে বলি ব্যাপারটা হতো, সাপোজ কোনো একটা জায়গায়, সাপোজ দেখবে অনেক জায়গা হচ্ছে শিবকে বা কোনো একটা ভৈরব, তাকে কি হয়, মদ দেয়। মদ কি হয়, প্রসাদ হিসেবে মদ দেয়া। তো অ্যাকচুয়ালি বলি কি হতো, বলি কথার অর্থ হতো যে সাপোজ তুমি মদ খাও, মদ্যপান করো, তাহলে তোমার কি করবে, তুমি মদ নিয়ে ঠাকুরের পায়ে, ভৈরবের পায়ে দিয়ে সমর্পণ করে তুমি বলবে যে আমি আর এটা কোনোদিন খাবো না। অর্থাৎ তুমি তোমার যেটা তোমার খারাপ অভ্যাস, সেটা তুমি দান করলে এটা পরবর্তীকালে না করার জন্য। সেরকমই হতো যে তুমি হয়তো মাংস খাও, তুমি কি করলে, ঠাকুরের কাছে সেটাকে উৎসর্গ করে ঠাকুরের কাছে দিয়ে বললে যে আমি এরপর থেকে আর কোনোদিন মাংস খাবো না। আর আমরা তারপরে লোকেরা কি বুঝলো, ঠাকুররা কি বুঝালো, পুরোহিতরা, যে পশু মেরে ছাগল বলি না দিলে মাতা রুষ্ট হবে। তো বাবু, ছাগলও তো তারা নিজের গলা কেটে বলি দাও, তাহলে তো ভালো হবে। তো যাই হোক, সেখান থেকে যজমান বলা হয়। তো যারা এগুলো করতো তাদেরকে ব্রাহ্মণ বলা হতো, আর তারা দাবি করতো যে বাবা তারাই সেরা। প্রধান যাজক যারা এগুলো করতো তাদেরকে হচ্ছে হোত্রী বলা হতো ঋগ্বেদের, অর্ধবায়ু বলা হতো যজুর্বেদের, আর উদ্গাত্রী বলা হতো যেটা সামবেদ। যারা পুরোহিতরা জনগণের কাছ থেকে স্বেচ্ছাকৃত দান গ্রহণ করে তাকে বলি বলা। বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ পড়েছে। তারপর মনুস্মৃতিতে 8 ধরনের বিবাহ পদ্ধতি রয়েছে। 4টা ধর্ম বিবাহ, 4টা অধর্ম, ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, অসুর, গান্ধর্ব, রাক্ষস, বৈশ্য। ব্রাহ্মণ একই বর্ণের পাত্রের সাথে কন্যার যদি বিবাহ হতো, যেখানে পণ প্রথা ছিল, সেটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ। মানে একদম বলতে পারে যে একদম সোজা সাপটা ঘর থেকে দেখে বিয়ে দেওয়া, সেটাকে ব্রাহ্ম বিবাহ বলা। দৈব বিবাহ মানে কি, গরিব কোনো ব্রাহ্মণ রয়েছে, পুরোহিতের দক্ষিণা স্বরূপ কন্যাকে পুরোহিতের কাছে উৎসর্গ। মানে কি, ব্যাপারটা হচ্ছে, সাপোজ কোনো ব্রাহ্মণের বিয়ে হচ্ছে, তাহলে সে ব্রাহ্মণের বিয়েতে ব্রাহ্মণ নিজেই তার পুরোহিত, নিজেই নিজের বিয়ের পুরোহিত, ঠিক আছে। সেটা হচ্ছে দৈব বিবাহ। মানে তখন আগে কি হতো, কোনো একজন তো গরিব ব্রাহ্মণ রয়েছে, ঠিক আছে, গরিব ব্রাহ্মণ রয়েছে, তার বাবু হচ্ছে তোমার করার, মানে তার পণ দেওয়ার। আগে উল্টো হতো, আগে ছেলের ঘর থেকে মেয়ের ঘরকে পণ দিতে হতো উল্টো। তাহলে গরিব ব্রাহ্মণ হলে সে তো কাউকে পণ দিতে পারবে না। সেই জন্য যদি কোনো ব্যক্তি মনে করে তার কন্যাকে পুরোহিতের কাছে পণ ছাড়াই, মানে তার বিয়ে দিতে পারে, সেই জায়গায় পুরোহিত, তার মানে পুরোহিত যে দক্ষিণা স্বরূপ কন্যাকে দিচ্ছে, বেসিক্যালি পুরোহিতেরই বিয়ে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে দক্ষিণা স্বরূপ। কারণ দক্ষিণাটা কি, পুরোহিতকে দক্ষিণা দিতে হবে, পুরোহিতকে দক্ষিণা না দিয়ে সে তার কন্যাকে দিয়ে দিচ্ছে, মানে কন্যার বিয়ে দিচ্ছে। আর্য বিবাহ হতো, যে সেই জায়গায় যদি একটু গরিব হতো কিন্তু পুরোহিতকে বিয়ে দিতে চাইছে না,
তখন কি হতো, একটা গরু বা বৃষ দিয়ে তার বিনিময়ে পিতা তার কন্যার বিবাহ দিতে পারে। প্রজাপতি বিবাহ হতো, যে পণ দান ছাড়া পিতার স্বেচ্ছায় যদি নির্বাচিত পাত্রের সাথে, মানে আজকে বুঝতে পারছি যে ঘর থেকে নিজে প্রেম করেছো কিন্তু বাড়িতে বলছে ঠিক আছে মেনে নিল, সেরকম। চারটা অসুর বিবাহ, যদি অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়, ঠিক আছে, অর্থের বিনিময়ে কোনো অশুভ ব্যক্তির কাছে যদি বিক্রি করে দেয়, এটাকে বলে অসুর বিবাহ। এক্ষেত্রে পিতা অর্থের জন্য কন্যাকে বিক্রি। গান্ধর্ব বিবাহ মানে আজকের দিনে হচ্ছে লাভ ম্যারেজ, ঠিক আছে, গোপন বিবাহ, লাভ ম্যারেজ। রাক্ষস বিবাহ, কাউকে যদি কিডন্যাপ করে বিয়ে। রাক্ষস বিবাহ, পৈশাচ হচ্ছে উন্মত্ত অবস্থায় বিবাহ, পৈশাচ বিবাহ। ষোড়শ সংস্কার, যেখানে আমাদের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টা এরকম সংস্কার পালন করা হয়ে থাকে। প্রথমে গর্ভদান হয়, যখন মহিলা গর্ভবতী হয় আমরা সেই গর্ভদান অনুষ্ঠান পালন করি, তো সেই গর্ভদান হয়। তারপরে পুনঃসম্ভব, ঠিক আছে, যখন পুত্র সন্তান যাতে হয় সেই আকাঙ্ক্ষায় পুনঃসম্ভব হয়। তারপর হচ্ছে সীমান্তোন্নয়ন, যেখানে নিরাপত্তা রক্ষার জন্য যাতে বাচ্চা সুস্থ থাকে সেই জন্য করা হয়। তারপরে হচ্ছে জাত কর্ম সংস্কার, যেখানে জন্মের পর কি করা হয়, যাতে তার কানে একটা মন্ত্র দেওয়া হয়, মেঘ জানার মন্ত্র দেওয়া হয়। তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে নামকরণ হয়ে থাকে, কবজিতে সোনালি। তারপরে হচ্ছে নিষ্ক্রমণ সংস্কার, যখন প্রথমবার ঘরের বাইরে যায় তখন একটা সংস্কার পালন করা হয়, নিষ্ক্রমণ সংস্কার। তবে সবচেয়ে ফেমাস, প্রত্যেকেই জানে, আজকের দিনে আমরা করি, সেটা হচ্ছে অন্নপ্রাশন। অন্নপ্রাশন আমরা করি। তারপরে চূড়ামণ সংস্কার, প্রথম দেখবে চুল কাটা হয়, আর এখন কি হয়, চুল কেটে বলে চুল এরকম কেটে দিলে নাকি চুল ভালো হয়। যাই হোক, সে জানিনি বাবা। তারপরে কর্ণভেদ, নারী পুরুষ প্রত্যেকেরই হচ্ছে কান, কর্ণভেদ করা হতো। বিদ্যারম্ভ, পড়াশোনা শুরু হবে, অক্ষর শেখানো হবে। তারপরে উপনয়ন করা হবে। উপনয়ন মানে যেটা বেসিক্যালি ওই যে পইতে দেওয়া হবে, এখানে তাকে বলা হয় দ্বিজ। মানে উপনয়ন বেসিক্যালি বলা হয় দুবার জন্ম বা দ্বিজ কনসিডার করা। বেদারম্ভ সংস্কার, এখানে হচ্ছে বেদ শিক্ষা শুরু হবে, গুরু গৃহে গিয়ে পড়াশোনা করতে হবে। কেশান্ত বা গৌতম যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, 16 বছর বয়স হয়ে যাবে, তখন তার প্রথমবার হচ্ছে দাড়ি গোঁফ কামানো হবে, দিয়ে আচার্যকে গরুদান করে এতে এতে ঘরে ফিরে মানে গরুদান তাকে করতে হবে প্রথমবার। তারপরে সমাবর্তন, পড়াশোনা হয়ে গেছে, ঘরে ফিরে আসবে, সমাবর্তন, ঘরে ফিরবে। তারপরে বিবাহ দিয়ে দেওয়া হবে, বিবাহ সংস্কার। তারপরে হচ্ছে অন্ত্যেষ্টি সংস্কার, মৃত্যুর পরে এটাই হচ্ছে শেষ পালিত আছে। এরকম 16টা সংস্কার আমাদের পালন করা হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের ষোড়শ সংস্কার। ব্যাস, এটা আমাদের কমপ্লিট। ক্লিয়ার তো এবার? পুরোটা ডিসকাস করে দিলাম। আচ্ছা, তাহলে কতটা পরের দিন পড়বে বলো? সিন্ধু সভ্যতা থাকবে, বৈদিক সভ্যতা থাকবে, আর হবে না এই দুটোই? হলো মহাজনপদ পথ, আর বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। আর এতটা পড়বে? ওকে, ওকে, তাহলে এইটা আমাদের পরের দিন চারটা পড়ে রাখবে। এটার উপরে তাহলে আমরা পরের দিন এমসিকিউ ডিসকাস করবো, যতগুলো সম্ভব ম্যাক্সিমাম আমি করিয়ে দেবো।